আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে বিবিএ চতুর্থ বর্ষের শিল্প উদ্যোগ অধ্যায় ৭ বাংলাদেশের শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা উন্নয়ন ক্লাস ৬ একটি ক্লাস নিচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো করছো। আমরা পড়ছিলাম শিল্প উদ্যোগ। আজ আমরা পড়ব স্মল বিজনেস সম্পর্কে আমরা কিছু জানবো এবং স্মল বিজনেস সম্পর্কে জানার আগে আমরা দু একটা কথা, আমাদের জানা কথা আমরা আবার একটু জানবো। সেটা হলো, আমরা জানি, আমরা প্রথমে ব্যবসায়ের পরিচিতিতে আমরা পড়েছি যে আমাদের কয়েক ধরনের ব্যবসায়ের প্রকৃতি আছে। এক মালিকানা ব্যবসা, অংশীদার, যৌথ মূলধনী, সমবায় এবং রাষ্ট্রীয় কারবার। মালিকানা কারবারটা সাধারণত দেখা যাচ্ছে যে মালিকের স্বল্প পুঁজি, যখন যেরকম দক্ষতা, যেরকম পরিবেশ পরিস্থিতি, ওই পরিবেশ পরিস্থিতিতে করে থাকে। অংশীদারি কারবার এক মালিকানা কারবার থেকে একটু বড় এবং এখানে দুইজনের মেধা, মনন, মূলধন যোগ হওয়ার ফলে সাধারণত এক মালিকানা কারবার থেকে একটু বড় হয় এবং যৌথ মূলধনী কোম্পানি বিশাল একটা পরিসর, এটার আইনগত একটা ভিত্তি থাকে এবং এটা মূলত সমাজকে প্রতিনিয়ত দ্রব্য সামগ্রী এবং সেবা দিয়ে সাহায্য করে থাকে। এরপরে রাষ্ট্রীয় কারবারের কথা বলবো, যে আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, যে পানি, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, এগুলো সরকারের আন্ডারে থাকে এবং সরকার সবসময় এগুলোকে নিজে নিয়ন্ত্রণ রেখে জনগণকে সেবা দিয়ে থাকে। এর মধ্যে একটি কারবারের কথা আমরা বলিনি, সেটি হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় সমমনা কিছু লোক একত্রিত হয়ে আমরা সমবায় সমিতি গঠন করে এবং আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, দেখা যাচ্ছে যে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং একটি এলাকার সমবায় কারবারই একজন মানুষকে শিল্প উদ্যোক্তা করে তৈরি করতে পারে। একটি দেশের পক্ষে, একটি সরকারের পক্ষে সবসময় সম্ভব হয় না সে দেশের সমস্ত লোককে কর্মসংস্থান করার, কারণ এর মধ্যে আরেকটি কাজ করে। এখানে সরকারের অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে এবং থাকাটা স্বাভাবিক। সঙ্গে কাজ করে হচ্ছে কিছু কিছু লোক হয়তো চাকরিটা পছন্দ করে না, একটি গণ্ডিতে থাকা পছন্দ করে না, তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। এতে তাদের নিজেদের সৃজনশীলতাটা প্রকাশ পায় এবং এই জন্য সরকার সবসময় শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য জনগণকে উৎসাহিত করে এবং এর জন্য বিভিন্ন ধরনের ঋণ, প্রশিক্ষণ এবং বিভিন্ন ফ্যাসিলিটি সরকার দিয়ে থাকে। তোমরা পত্রপত্রিকায় প্রায় দেখে থাকবে যে অনেকে পড়াশোনা করে চাকরি না খুঁজে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি না খুঁজে গ্রামে চলে গেছে এবং গ্রামে গিয়ে নিজে কিছু করছে, সঙ্গে অন্যজনকেও কর্মসংস্থানের ব্যবস্থা
করে দিচ্ছে। তোমরা আরো দেখবে যে অনেক নারী, আমি গতকালও দেখলাম পত্রিকায় যে বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি করে তারা নিজের অর্থনৈতিক সমস্যার যেমন সমাধান করেছে, সঙ্গে করেছে হচ্ছে আরো কিছু লোককে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজ আমরা দেখব, আমরা শিল্প উদ্যোগে অনেকগুলো অধ্যায় পড়েছি, অনেকগুলো চ্যাপ্টার পড়েছি। আজকে আমরা দেখব যে বাংলাদেশে স্মল বিজনেসে কি ধরনের সম্ভাবনা আছে, কি ধরনের সুযোগ আছে। আমরা প্রথমে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে মানব সম্পদের প্রাচুর্যতা। তোমাদের এখানে টুকটাক কিছু ভুল তোমরা পাবে। আমার ল্যাপটপে রেফটা আসছে না, কি কারণে আসছে না আমি ঠিক বুঝতে পারছি না। তো এই জন্য এই প্রাচুর্যতা কিছু কিছু বানানে ভুল, মানে বানানটা আমি ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না। তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তো মানব সম্পদের প্রাচুর্যতা, বাংলাদেশ জনবহুল দেশ, সবসময় আমরা জানি যে প্রচুর মানুষ। তো এত মানুষের কর্মসংস্থান করা সরকারের পক্ষে সম্ভব না, কোনো সরকারের পক্ষে সম্ভব না, কোনো সময়ই সম্ভব ছিল না। তো এজন্য দেখা যাচ্ছে যে কিছু লোককে অবশ্যই কর্মসংস্থান করতে, নিজের কর্মসংস্থান নিজের করতে হবে। তো এজন্য সরকার যদি কর্মসংস্থানের নিজের উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করে, তাহলে কিছু লোক উদ্যোক্তা হিসাবে আমরা দেখতে পারবো। সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি জনগণের মাঝে শিল্প উদ্যোগমূলক চেতনা বিদ্যমান। আমি একটা কথা একটু আগে বলেছি যে সবাই চাকরি পছন্দ করে না, কারণ চাকরি করতে গেলে যে একটা গণ্ডির মধ্যে থাকতে হয়। চাকরি যে বিশেষ করে আমাদের সরকারি চাকরিতে তো একটা নিয়মই আছে যে এই গণ্ডির মধ্যে তোমাকে থাকতে হবে। তো কিন্তু নিজে যদি শিল্প উদ্যোক্তা হওয়া যায়, দেখা যায় যে কিছু ক্রিয়েটিভিটি, কিছু সৃজনশীলতা এখানে করা যায়। এরপরে হচ্ছে পেশা পেশার গতিশীলতা। আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো একটা বীজ যদি আমি বপন করি, এটা থেকে ফলন আসতে আমার অনেক দেরি হয়। আবার দেখা যায় যে কৃষি উপকরণের কিছু জিনিস আছে, যে জিনিসগুলো দিয়ে আমি কিছু তৈরি করতে পারি। হ্যাঁ, তো এর ফলে দেখা যাচ্ছে যে পেশার গতিশীলতাটা আ থাকে বলে, বা সময় দেওয়া সম্ভব হয় বলে অনেকে শিল্প উদ্যোগ হওয়া আ সম্ভব হয়। এবং তোমরা অনেক সময় দেখবে, আমি অনেক সময় রিক্শাওয়ালাদের সঙ্গে কথা বলি যে ওরা মূলত উত্তরবঙ্গ থেকে আসে, এবং ওরা মূলত ওদের কৃষিকাজ, কিন্তু যখন দেখা যায় যে কৃষির সঙ্গে অতটুকু সম্পৃক্ত না হলেও চলবে, ঢাকায় এসে কিছুদিন হয়তো রিক্সা চালিয়ে যায়। তো এজন্য দেখা যাচ্ছে যে এভাবে শিল্প উদ্যোক্তা হওয়া সম্ভব হয়। শিল্প উপকরণ প্রাপ্যতা, আমরা একটু আগে বলেছি যে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি, তো এই কৃষি নির্ভর অর্থনীতিকে আমরা একটু বৈচিত্র্যকর আনতে পারি। আমি সেদিন দেখলাম যে সুপারির খোল দিয়ে এখন বিভিন্ন ধরনের প্লেট তৈরি হচ্ছে, যে প্লেটগুলো ওয়াশ করা যায়, ধোয়া যায়, এবং খুব হালকা। তুমি ইচ্ছে করলে তোমার ব্যাগে করে কোথাও নিয়ে গিয়ে তুমি তোমার প্লেটে খেতে পারো। তো এই ধরনের উপকরণ দিয়ে আমরা উদ্যোক্তা হতে পারি। সামাজিক সাংস্কৃতিক অনুকূল পরিবেশ, আমরা উদ্যোক্তাকে সবসময় অনার করি, এবং এটাকে আমরা সবসময় সমর্থন করি যে উদ্যোক্তা সে
নিজের কর্মসংস্থান নিজে করছে, সঙ্গে হচ্ছে সে অন্য অনেক লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তো সামাজিক পরিবেশটাও আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য উপযোগী। এরপরে হচ্ছে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি। বিভিন্ন অর্থনৈতিক মন্দার কারণে, যেমন তোমরা দেখো যে করোনার কারণে আমাদের অনেক কিছুর সমস্যা তৈরি হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে আমাদের বেকার সংখ্যা টা রেটটা অনেক বেশি। তো কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষিত লোককে আমি যদি ঋণ প্রদান করে থাকি, তার পক্ষে উদ্যোক্তা হওয়া যতটা সম্ভব, বা যে গ্রাম থেকে শহরে পড়তে এসেছে তার অভিজ্ঞতা, তার ক্রিয়েটিভিটি যতটা বেশি হতে পারে, এটাও কিন্তু আমাদের জন্য একটা উদ্যোক্তা তৈরি করার জন্য একটা প্লাস পয়েন্ট। সামাজিক মর্যাদা বৃদ্ধি। আমরা উদ্যোক্তাকে সবসময় অনারেবল দৃষ্টিতে দেখি, এবং তোমরা দেখেছো আমাদের প্রতিটি বছরে উদ্যোক্তাদের কে সরকারিভাবে সম্মানিত করা হয়। তো এর ফলে যেটা হয়েছে যে উদ্যোক্তা তৈরি হতে আমাদের জন্য উদ্যোক্তা অনুপ্রাণিত হয়। তোমাদের এটা একটি বড় কোশ্চেন। এটা ভূমিকা লিখতে হবে, প্রসংখ্যা লিখতে হবে, এবং সঙ্গে যে কাজটি করতে হবে মাঝে এই ধরনের কিছু পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলো এক্সপ্লেন করতে হবে। এই পয়েন্টগুলো এক্সপ্লেন না করলে, ব্যাখ্যা না করলে এই ইয়াতে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে না। এরপরে আমরা দেখব শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব। আমরা প্রশিক্ষণ সম্পর্কে আগে থেকে জানি যে যে কোনো কাজে আমরা যেমন টিচারদেরও আমাদের একটা এফটিসি করতে হয়, এফটিসি করে আমাদের ক্লাসে আসতে হয়। তো যে কোনো কাজে প্রশিক্ষণের একটি গুরুত্ব আছে। প্রশিক্ষণের সবচেয়ে বড় ব্যাপার হলো প্রশিক্ষণ মানুষের গতিশীলতা বৃদ্ধি করে, মানুষের মোবিলিটি বাড়ায়। তো সরকার এর জন্য উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের মধ্যে সবচেয়ে বড় প্রশিক্ষণ সেন্টার হচ্ছে বিসিক। বিসিক সারা বছরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, কোনোটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। অনেকটা তোমরা পত্রিকায় দেখে থাকবে ৩ দিনের, ৭ দিনের, ১০ দিনের, এবং শুধু তাই না, অনেক সময় ঋণের ব্যবস্থাও করে দেয়, এবং এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করে। আমরা এখন প্রশিক্ষণের গুরুত্বগুলো দেখি। প্রশিক্ষণের প্রথম গুরুত্ব হচ্ছে দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি করে। তুমি যে কোনো প্রশিক্ষণে যাও না, তুমি কিছু না কিছু শিখবে। একেবারেই যদি এমন মনে হয় যে প্রশিক্ষণটা, আমরা দেখেছি আমাদের এফটিসি তো ম্যান্ডেটরি, এবং এটা আমাদের চাকরির স্থায়ীকরণের জন্য দরকার হয়। এরপরেও প্রচুর প্রশিক্ষণ আমাদের করতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে আমরা খুব একটা স্বতঃস্ফূর্তভাবে যাই না, শুধু নিয়ম রক্ষার্থে যাই, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু না কিছু শিখি, এবং এটা প্রশিক্ষণের একটি বড় ব্যাপার হলো সে কিছু না কিছু শিখবে, এবং যখনই মানুষ কিছু না কিছু শিখছে তখনই তার দক্ষতা বৃদ্ধি হচ্ছে। সৃষ্টিশীলতার উন্নয়ন। আমি যখন একদল মানুষের কাছে যাচ্ছি, ওখান থেকে কিছু শিখছি এবং আমার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তখন আমি আরো বেশি ক্রিয়েটিভ হচ্ছি। দেখা যাচ্ছে এই জিনিসটা আমি হয়তো এতটুকু জানতাম, ও অতটুকু জানে, এবং এই জানাটার ফলে আমার সৃষ্টিশীল, আমার মনে যে সৃজনশীলতা, এটার উন্নয়ন হচ্ছে। মনোবল বৃদ্ধি।
প্রশিক্ষণ মানুষের মনোবল বৃদ্ধি করে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখনই মানুষের দক্ষতা বৃদ্ধি হয় তখনই তার মনোবলটা বেড়ে যায়। যখন সে দক্ষ থাকে না, কোনো একটা ব্যাপারে unknown থাকে, তখন তার মনোবলটা খুব দুর্বল থাকে। যখন সে একটি পরিবেশে যায়, একটি প্রশিক্ষণ গ্রহণ করে, অনেক লোকের সঙ্গে মেলামেশা করে, এবং সে গতকাল থেকে আজকে একটু তার মনে হয়েছে যে সে একটু বেশি জানে, তখনই তার মনোবলটা বৃদ্ধি পায়। যন্ত্রপাতি ও কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার। যখনই মানুষের প্রশিক্ষণ থাকবে, তখনই তার যন্ত্রপাতি এবং কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার হয়। আমরা যখন প্রথম রান্না করতে যেতাম, দেখা যেত যে কোনো একটা জিনিস বেশি পড়ে যেত, কোনো একটা জিনিস কম পড়ে যেত। কিন্তু যখনই আমি এই বিষয় সম্পর্কে কাজ করতে দেখা যাচ্ছে যে এটার সঠিক ব্যবহারটা কোথায়, কতটুকু কি দিতে হয়, এটা আমরা জানি। এরপরে হচ্ছে উৎপাদন ব্যয় কমানো। যখন আমার অপচয় হ্রাস হবে, তখনই আমার যেটা হবে, যে আমার প্রফিটটা আ উ উপরের দিকে যাবে। আমরা জানি যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এবং যখনই আমার হচ্ছে অ্যা অ্যা কোনো জিনিস, যে আমার কাঁচামাল ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হচ্ছে, আমার efficiency বাড়ছে, তখনই আমার হচ্ছে উৎপাদন ব্যয়টা কমবে। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে ফেলে এবং দক্ষ লোক সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এরপরে হচ্ছে শ্রম অসন্তোষ হ্রাস। যখনই আমার সবকিছু খুব সঠিকভাবে কাজ হবে, তখনই দেখা যাচ্ছে যে আমার সংগঠনে যে শ্রম অসন্তোষ থাকবে, সেই শ্রম অসন্তোষ আমার আর থাকবে না, এবং আমার সংগঠনটা স্মুথলি যাওয়ার চেষ্টা করবে, স্মুথলি যাবে। তোমাদের এই কোশ্চেনটাও একটি বড় কোশ্চেন। তোমাদের প্রায় 10 মার্কের একটি কোশ্চেন। একটি ভূমিকা দিবে, উপসংহার দিবে, সঙ্গে আমি যে পয়েন্টগুলো দেখালাম এ ধরনের পয়েন্ট ব্যাখ্যা সহকারে দিবে, না হলে কিন্তু ভালো মার্কস পাবে না। শিল্প উদ্যোগ, আমরা এখন আরেকটা কোশ্চেন টপিকস নিয়ে আলোচনা করব, যে শিল্প উদ্যোগ প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর করার উপায়। আমরা কিভাবে যে প্রশিক্ষণটাকে আরো বেশি ফ্রুটফুল করতে পারি, প্রশিক্ষণটাকে আমরা আরো বেশি কিভাবে ফ্রুটফুল করা যায়, আরো ভালো করা যায়। প্রথমত হচ্ছে যথাযথ প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন। আমরা সাধারণত দেখি যে প্রশিক্ষণে আমার একটা শিডিউল তৈরি করতে হবে, যে আমি প্রশিক্ষণটা কত দিনের জন্য দিচ্ছি, এবং প্রতিদিনের একটি শিডিউল, যে আজকে আমি আমার প্রশিক্ষণার্থীদের কি শেখাবো, কালকে কি শেখাবো, এই ধরনের, মানে যদি আমার 15 দিনের থাকে, আমি 15 দিনে তাদেরকে কি শেখাবো, 10 দিনের থাকলে 10 দিনে কি শেখাবো, 7 দিন থাকলে 7 দিনে কি শেখাবো। তো এই প্রশিক্ষণ কর্মসূচি সাধারণত অভিজ্ঞ লোকরা করে থাকে, কারণ এটার জন্য যথেষ্ট অভিজ্ঞতার দরকার হয়ে থাকে। যথেষ্ট অভিজ্ঞতা না থাকলে আমার একটি প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা সম্ভব হয় না। এরপরে হচ্ছে প্রশিক্ষণের বিষয়বস্তু নির্ধারণ। আমি কি প্রশিক্ষণ দিতে চাচ্ছি, কিভাবে দিতে চাচ্ছি, এখানে শিডিউলটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আমি 3 দিনের মধ্যে আমি কি ধরনের প্রশিক্ষণ দিতে পারি, 7 দিনের মধ্যে কি ধরনের প্রশিক্ষণ দিতে পারি, 10 দিনের মধ্যে কি ধরনের প্রশিক্ষণ দিতে পারি। এখানে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট হলো, আমরা
প্রশিক্ষণার্থী যাদের নিচ্ছি তাদের কোয়ালিটি কিরকম? আমি যদি দেখি যে তাদের গ্র্যাজুয়েশন আছে, তাহলে দেখা গেছে যে আমি অল্প কিছু দিন দিলেও, কারণ তাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা আছে, অল্প কিছু দিন প্রশিক্ষণের জন্য দিলেও দেখা গেছে যে তারা প্রশিক্ষণটা নিতে পারছে এবং উদ্যোক্তা হিসেবে সমাজে থাকতে পারছে। কিন্তু দেখা গেছে যে যদি তাদের শিক্ষাগত অবস্থান আরো কম থাকে বা একদম বিলো পর্যায়ে থাকে, তাহলে দেখা গেছে যে তাদের প্রশিক্ষণের সময়, কর্মসূচি বা প্রশিক্ষণের ধরন চেঞ্জ হবে। আবার দেখা যাচ্ছে আমরা অভিজ্ঞতা থেকে দেখি যে যারা হয়তো একটি সমাজে বা এমন একটি এলাকার মধ্যে আছে যেখানে তাদের ছোটখাটো বিষয় আগেই প্রশিক্ষণ দেওয়া আছে, তারা সহজভাবে শিখে নিয়েছে, তাদের দেখা যাচ্ছে যে অতটা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। অল্প কিছুদিন প্রশিক্ষণ দিলেও তাদেরকে দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি কাদের প্রশিক্ষণ দিব, কিভাবে দিব, তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন বা তাদের এনভায়রনমেন্টটা কোন এনভায়রনমেন্ট থেকে এসেছে, এসব বিবেচনা করে যখন আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব তখন এটার বিষয়বস্তু একরকম হবে, সময় একরকম হবে, কর্মসূচি এক ধরনের হবে। এরপরে হচ্ছে সঠিক প্রশিক্ষণ দান পদ্ধতি। প্রশিক্ষণের উপরে নির্ভর করবে কাদের প্রশিক্ষণ দিচ্ছি, কি প্রশিক্ষণ দিচ্ছি ইত্যাদির উপর নির্ভর করে, প্রশিক্ষণের উপর নির্ভর করবে হচ্ছে আমার প্রশিক্ষণ দান পদ্ধতি। আমি কি ধরনের কি উপায়ে আমি প্রশিক্ষণ দিতে চাচ্ছি। যেমন তোমরা দেখো যে আমরা সাধারণত টু ওয়ে পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে থাকি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে করোনার কারণে আমি কথা বলে যাচ্ছি এবং এই মুহূর্তে তোমরা আমার সামনে নেই। তো এই জিনিসটাই আমার প্রশিক্ষণ নেয়, কিন্তু আমি ১৫ বছরের শিক্ষকতায় দেখেছি যে এভাবেও একটা পরিস্থিতিতে ক্লাস নেওয়া সম্ভব হয় এবং আমি তোমাদেরকে ওভাবেই ক্লাসটা নিচ্ছি। প্রায়োগিক বিবেচনা সব প্রশিক্ষণে একই রকম ভাবে হয় না, এক একটা এক একভাবে হয়। সেই হিসাবে আমাদের প্রায়োগিক বিবেচনা করে আমাদেরকে প্রশিক্ষণটা দিতে হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যারা প্রশিক্ষণ নিতে এসেছে তারা আগে কোনো জ্ঞান তাদের আছে কিনা এটাও দেখতে হবে। এরপরে হচ্ছে যোগ্য প্রশিক্ষক নিয়োগ। আমাকে যোগ্য প্রশিক্ষক নিয়োগ করতে হবে এবং যোগ্য প্রশিক্ষক নিয়োগ করলে দেখা যাচ্ছে যে আমাদের প্রশিক্ষণ অনেক ফ্রুটফুল হবে, ভালো হবে এবং আমরা যে কয়েকজন লোককে প্রশিক্ষণ দিব সেই কয়েকজন লোক উদ্যোক্তা হিসেবে থাকতে, উদ্যোক্তা হিসেবে সমাজে আসতে পারবে। সময়, প্রশিক্ষণের সময়টা অনেক ইম্পর্টেন্ট। আমাদের যেমন এফটিসি হয়তো ৪ মাসের হয়েছে, অন্যান্য প্রশিক্ষণ হয়তো এত বেশি দিনের হয় না। এটা বুনিয়াদি এবং এটার উপর নির্ভর করে আমাদের অনেক কিছুই নির্ভর করে। তো ওইজন্য দেখা যাচ্ছে যে এখানে সময়টাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হলো উপযুক্ত স্থান নির্বাচন। প্রশিক্ষণে অবশ্যই উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। এমন একটা জায়গায় প্রশিক্ষণ দিতে হবে যেখানে দেখা যাচ্ছে যে প্রশিক্ষণার্থীরা যাতে খুব সহজে প্রশিক্ষণ কেন্দ্রে আসতে পারে। তোমাদের এই কোশ্চেনটিও একটি বড় কোশ্চেন। এখানে অবশ্যই ভূমিকা লিখবে, উপসংহার লিখবে এবং মাঝে প্রশ্নগুলো পয়েন্টগুলোর এক্সপ্লেন দিবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। মধ্যে বাসায় থাকবে, যদিও এখন
সাধারণ ছুটি উঠে গেছে, বাসায় থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।